ওই হিন্দি সিনেমা একটা ছিল না, কবি খুশি কবি গম, সেরকম কুণাল ঘোষ কবি মুখপাত্র কবি বহিরাগত। দেখুন, কুণাল ঘোষ নাটকের কথা বলছে, মানে এর থেকে বড় হাস্যকর কিছু হতে পারে না। তার দলের জন্য তিনি প্রচার করবেন, তিনি বলবেন আমরা দুয়ারে দুর্নীতি এনেছি, আমরা বোমায় গিয়ে বাংলা করেছি, বারুদে গিয়ে বাংলা করেছি, এই প্রচার করলে করবেন। শান্তনু সিনহা, এনার ছবিটা কোন জায়গায় আপনারা বলুন? তৃণমূল ভবনের সামনে। কিসের জন্য? ভাবে ওনাদের মনে হচ্ছে অমিত মালভিয়া তৃণমূলের কাছে এখন থ্রেট, তো সেই কারণেই মিথ্যে মামলা দিয়ে তাকে ভুল এইভাবে ফলস কেস দিয়ে তাকে বা মিথ্যে একটা অপপ্রচার করে তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। যে জিতলেই সন্দেশখালী, মানে জিতলেই সন্দেশখালী, জিতলেই শাহজাহান, জিতলেই পিঠে বানানো, জিতলেই জমি কেড়ে নেওয়া, এইটা হচ্ছে তৃণমূলের সন্দেশখালী মডেল। এখানে ভারতীয় জনতা পার্টি 240, এরা সব মিলিয়েও ধারে কাছে পৌঁছতে পারেনি, 230-32 এসে আটকে গেছে। মানে কার সঙ্গে কার তুলনা করছে? চাঁদের সঙ্গে চাঁদ মেলা তুলনা করলে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন তো, নন্দীগ্রামে হারের পরে উনি আবার মুখ্যমন্ত্রী হলেন কেন? কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন তো। যদি কোনো সন্ত্রাসের ঘটনায় না থাকে, শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য এত ব্যগ্রতা কেন, এত ব্যস্ততা কেন? যেতেন শুভেন্দু অধিকারী, করতেন তিনি দেখা, না না দেখা করতেন, নাটকই না হয় করতেন, দেখা করতে দিতে হতো, অসুবিধা কোথায়? পুলিশকে দিয়ে, যেখানে মাননীয় রাজ্যপাল তিনি অনুমতি দিয়েছেন, পুলিশের এত মাথা ব্যথা কেন? ওইটা বলে না, ওই যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বলছে বারবার দেখা যাচ্ছে কুণাল ঘোষ কি বলছে জানেন, বারবার তিনি বলছেন যে এই যে দিলীপ ঘোষ ঘর ছাড়া, দিলীপ ঘোষ ঘর ছাড়া, বিজেপি নাকি একটা নাটক করছে, এই সংগঠন বা মিটিং এর নামে একটা নাটক করছে, এইরকমই মন্তব্য করছে। বলছে সত্যিই কি বিজেপি এই রাজ্যে নাটক করছে? আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, কথা বলবো দিদির সাথে। বলছে নাটক কেন করছেন আপনারা, কি চাইছেন, কি নাটক চালিয়ে যাবেন? দেখুন, কুণাল ঘোষ নাটকের কথা বলছে, মানে এর থেকে বড় হাস্যকর কিছু হতে পারে না, এর থেকে বড় নাটকও কিছু হতে পারে না। যিনি কখনো মুখপাত্র থাকেন, কখনো থাকেন না। ওই হিন্দি সিনেমা একটা ছিল না, কবি খুশি কবি গম, সেরকম কুণাল ঘোষ কবি মুখপাত্র কবি বহিরাগত। তো বিষয়টা হচ্ছে, কুণাল ঘোষ আগে নিজের স্ট্যান্ডটা ঠিক করুন। ওনাকে তো আমার খুব খারাপ লাগছে, দেখুন মানিকতলার ছেলে, ওনাকে বাদ দিয়ে, ওনাকে বহিরাগত করে, ওনাকে ঘর ছাড়া করে, শ্রেয়া পান্ডের মাকে, সুপ্তি পান্ডে ম্যাডামকে তাকে প্রার্থী করলো। কুণাল ঘোষ আগে এগুলো নিয়ে ভাবুন, বিজেপি নিয়ে তাকে না ভাবলেও চলবে। হ্যাঁ, তো উনিই তো বহিরাগত হলেন, উনি তো ওখানে ঘরের ছেলে ছিলেন, ওনাকে দল বহিরাগত করে দিল, ওনাকে টিকিট দেওয়ার যোগ্যই মনে করলো না। উনি আবার অন্য লোককে নিয়ে কি বলছেন, উনি কি ভাববেন? আরে কনভেনারটা তো একটা শুধুমাত্র দেখানোর জন্য, প্রার্থী হয়েছেন কি? ওটা তো শুধুমাত্র হাতে একটা মোয়া ধরিয়ে দিয়েছে, তোমাকে প্রার্থী করলাম না, তুমি কনভেনার হও। জিতলে সুপ্তি পান্ডের নাম হবে এমএলএ হিসেবে, তখন কুণাল ঘোষের নাম কোথাও কেউ মনে রাখবে না কিন্তু। সুতরাং এটা আপনিও জানেন, আমিও জানি, কনভেনার নামে উনি যদি ওই হাতে মোয়াটা পেয়ে ধেই ধেই করে নাচ করেন, ভালো, ওনার ব্যাপার আনন্দ। বিজেপি তো কিছুই করেনি, মমতাদি থাকবে, সেই অনুযায়ী ভোট হবে, সেটা ওনার ব্যাপার। এখন তো দেখুন উনি তো করছেন, টিকিট না পেয়ে ওনার যে আমার যে আনন্দ করছেন, হেভি প্রচার করছেন, তার ব্যাপার। তার দলের জন্য তিনি প্রচার করবেন, তিনি বলবেন আমরা দুয়ারে দুর্নীতি এনেছি, আমরা বোমায় গিয়ে বাংলা করেছি, বারুদে গিয়ে বাংলা করেছি, এই প্রচার করলে করবেন। শুট আউট, হ্যাঁ হচ্ছে তো। গতকাল আমরা দেখেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একজন, এবার নাম শুনছি শাহজাহানের পরে শাহজাদা। এই শাহজাদা কার খাস লোক? এই শাহজাদা গত 10 বছর ধরে নাকি নিয়মিত ওই এলাকায় যতগুলো প্রমোটিং হয়েছে তাদের কাছ থেকে টাকা নিত। শুধু প্রমোটারদের কাছ থেকে নয়, যারা দোকান নিতেন তাদের স্কোয়ার ফুট মেপে তাদের কাছ থেকে টাকা নিত। শাহজাহান, শাহজাদা, এগুলো তো শুধুমাত্র ট্রেলার, পুরো ফিল্মটাই তো তৃণমূল দলের বাকি রয়েছে। আমি বলছি কেয়াদি, সন্দেশখালী দর্শকদের উদ্দেশ্য বলে রাখি, মুখ্যমন্ত্রী বলছেন জিতলেই সন্দেশখালী আসবে। বলতে সন্দেশখালী মুখ্যমন্ত্রী কবে যাবেন সেটা তো, তাহলে চিন্তা করুন কতখানি ভয়ঙ্কর ব্যাপার। আমি এটা উল্টো দিক থেকে বলছি, উনি সন্দেশখালী এতদিন গেলেন না কেন? উনি সন্দেশখালীতে ভয়ে যাননি, উনি মানুষের যে প্রতিবাদ, সেখানকার মায়েদের মেয়েদের যে প্রতিবাদ, তাকে ভয় পেয়েছেন। উনি জন আন্দোলনকে ভয় পেয়েছেন। কে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম মানে এই জন আন্দোলনের মাঝে তিনি ভয় পাচ্ছেন। আমি উল্টো দিকে বলবো যে জিতলেই সন্দেশখালী, মানে জিতলেই সন্দেশখালী, জিতলেই শাহজাহান, জিতলেই পিঠে বানানো, জিতলেই জমি কেড়ে নেওয়া, এইটা হচ্ছে তৃণমূলের সন্দেশখালী মডেল, যে মডেল
বিভিন্ন জায়গায় হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, শুধু সন্দেশখালী নয়। আপনি খোঁজ নিন, কুচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জায়গায় এই সন্দেশখালী মডেল চলেছে। কুণাল ঘোষ বলছেন আপনারা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। দেখুন কি করব বলুন, ওনার তো ফ্রাস্ট্রেশন বুঝতে পারছি। 29টা এমপির সঙ্গে 240টা যাদের এমপি তিনি তুলনা করছেন। দেখুন কখনো কখনো ইঁদুরেরও শখ হয়, ঠিক আছে, হাতি হতে। কখনো কখনো চামচিকেরও শখ হয়, বড় হাতি যাচ্ছে টুক করে একটু তাকে ধাক্কা মেরে দিতে। তৃণমূলের এখন এই অবস্থা হয়েছে। তৃণমূল দল আঞ্চলিক দল, তৃণমূল দলের সর্বমোট সাংসদ সংখ্যা কত? 29। আরে পশ্চিমবঙ্গে আমাদের হয়তো কম হয়েছে, সারা দেশের নিরিখে এত বলেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে না, আবার এদের এই সব ডট ডট জোট তাদের স্বপ্ন ভঙ্গ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক একটা নজির স্থাপন করেছেন। তৃতীয়বার সরকারে এসে 4ঠা জুন মানুষ তাকে জিতিয়েছে, মানুষ চেয়েছেন। হ্যাঁ, সংখ্যা কম হতে পারে, ভোটের মধ্যে কম হতেই পারে। কংগ্রেসের কথা মনে করুন তো, আপনি তো সাংবাদিক, আপনি তো জানবেন 2004-এ যখন কংগ্রেস এসেছিল ওদের সাংসদ সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল মাত্র 204। পরবর্তীকালে সেটা 2009-তে সেটা নেমে হয়েছিল 145। সেখানে ভারতীয় জনতা পার্টি 240, এরা সব মিলিয়েও ধারে কাছে পৌঁছতে পারেনি। 230-32 এসে আটকে গেছে। মানে কার সঙ্গে কার তুলনা করছে? চাঁদের সঙ্গে চাঁদ মেলা তুলনা করলে হয়? কেন নরেন্দ্র মোদী এত হারের পর আবার প্রধানমন্ত্রীর জায়গায় বসলেন? ওনাকে জিজ্ঞাসা করুন না। আপনি নৈতিকতা, আপনাকে তো মানুষ পছন্দ করেনি, হারিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী আপনাকে হারিয়ে দিয়েছে, সেখানকার মানুষ আপনাকে হারিয়ে দিয়েছে। আপনি তাহলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলেন কেন? জিজ্ঞাসা করুন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি জয় পেয়েছেন, আমাদের দল সর্ববৃহৎ আসন সংখ্যা পেয়েছে একা। আমাদের এনডিএ জোট ম্যাজিক ফিগারের অনেক ওপরে, অনেক ওপরে। আরে নড়ে যাবে, পড়ে যাবে, এগুলো তো দেখুন শকুনের অভিশাপে কি কি যেন হয় না, ওরকম শকুনরা তো অভিশাপ দিতেই থাকে, মরা হবে, এখানে মরক লাগবে, আমরা মাংস খাবো, হয় না তো সেগুলো, শকুনরা ভাগাড়েই যাবে। বলছি টিয়াদি, অমিত মালব্য রীতিমতো নাকি কামিনী কাঞ্চনের জন্য ওয়েট করছেন, কুণাল ঘোষ বলছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসন্তোষ প্রকাশ করেছেন নাকি সরকারি আমলাদের সঙ্গে বিজেপির সম্পর্ক আছে ঘনিষ্ঠ। আপনাকে একটা হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি। কুণাল ঘোষ যার কথা নিয়ে বলেছেন সেই ভদ্রলোক শান্তনু সিনহা, তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। আপনাদের দলের যে আমি বলুন না ক্যামেরার সামনে আপনি। কুণাল ঘোষ বলে দিলে আমাদের দলের হয়ে যায়? শেখ শাহজাহান কুণাল ঘোষের দলের। শান্তনু সিনহা কোনোদিনই ভারতীয় জনতা পার্টির নন। তিনি হিন্দু সংহতি বলে একটি স্বতন্ত্র সংস্থা, তার উনি সভাপতি। তিনি ক্ষমা চেয়েছেন। তাহলে আমি একটা আপনাকে জিনিস দেখাই, এটা আপনাকে আপনাদের বঙ্গ টিভি দর্শকদের দেখতেই হবে। এইটা না দেখলে আমার মনে হয় সুবিধা হবে না, এটা দেখা দরকার। এই যে ইনি হচ্ছেন শান্তনু সিনহা, এনার ছবিটা কোন জায়গায় আপনারা বলুন? তৃণমূল ভবনের সামনে। কিসের জন্য? এই ছবিটা কি ফটোশপ? আগে উত্তর দিন তাহলে কুণাল ঘোষ, এই ছবিটা কি ফটোশপ? এবং আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই শান্তনু সিনহা ইতিমধ্যে 2টো চিঠি নিয়ে দিয়ে ক্ষমা চেয়েছেন চিঠির মাধ্যমে। আপনার সঙ্গে যখন কথা বলছি ইতিমধ্যেই শান্তনু সিনহা আরেকটা উনি ক্ষমা চেয়ে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিটা তো তিনি বলেছেন, হ্যাঁ আমি ভুল কাজ করেছি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন, আমি না জেনে মন্তব্য করেছি। তো এরকম না জেনে আলটপকা মন্তব্য করলে তার তো ফল ভুগতেই হবে। এবং আরো যারা করছে, আপনাকে বলে দিচ্ছি, আরো যারা শান্তনু সিনহার এই ভুল মিথ্যে কথা ওপর ভর করে যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করা হবে, আশ্বাস দিচ্ছি। আপনার কি মনে হয় এটা বিজেপি পার্টিকে একটা মানে কলঙ্কিত করার চেষ্টা? তো মনে হবে কেন? এটাই তো হচ্ছে। আরে কি আশ্চর্য, বিজেপিকে তো অন্য কোনো ভাবে হারাতে পারবে না এই রাজ্যে। কারণ অমিত মালভিয়া যে অমিত, উনি হচ্ছেন এখানকার আমাদের সহপর্যবেক্ষক। তিনি একজন পুরো আমাদের সর্বভারতীয় আইটি সেলের তার মাথা। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, শুধু তাই না, তার একটা অত্যন্ত শিক্ষিত ব্যাকগ্রাউন্ড আছে। সে অমিত মালভিয়া যদি পশ্চিমবঙ্গে বারে বারে আসছেন, পশ্চিমবঙ্গে ভালো আমাদের ভোট শতাংশ আমাদের এক রয়েছে, আমাদের ভোটের যে সংখ্যা, মানুষের ভোটারের সংখ্যা বেড়েছে, তো স্বাভাবিকভাবে ওনাদের মনে হচ্ছে অমিত মালভিয়া তৃণমূলের কাছে এখন থ্রেট। তো সেই কারণেই মিথ্যে মামলা দিয়ে তাকে ভুল এইভাবে ফলস কেস দিয়ে তাকে বা মিথ্যে একটা অপপ্রচার করে তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে। তৃণমূল সরকারের পতন হবে অমিত মালভিয়া। অবশ্যই সেই কারণেই
সত্যি কথাটা কার ভালো লাগে? অমিত মালভিয়া বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারের শেষ শুরু হয়ে গেছে, সেই কারণে অমিত মালভিয়াকে যে কোনো ভাবে এরকম বদনাম করার চেষ্টা তৃণমূলের, না না না, এটা তৃণমূলের পুরো। মানে কামিনী কাঞ্চন দিয়ে কি দাগিয়ে দেওয়া যায় একটা মানুষকে? আমি চিৎকার দেখুন দেখুন আমি এইটা নিয়ে আমার যে মন্তব্য খুব স্পষ্ট, আমরা আগেও বলেছি এখনো বলছি, কে কি মন্তব্য করেছেন তার প্রমাণ করার দায় ইতিমধ্যেই শান্তনু সিনহা তিনি ক্ষমা চেয়েছেন, চিঠি দিয়েছেন দুবার, তার বিরুদ্ধে মানহানির মামলা, এবং যারা এটাকে হাতিয়ার করছে আশ্বাস করছে তাদের বিরুদ্ধে মানহানির মামলা হবে, কারণ এই মিথ্যে কথাগুলো টিকবে না, মিথ্যে কথা টেকে না। তৃণমূল তো একটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। তৃণমূল সরকার এমন একটা সরকার, এই সরকারের কোনো কিছু সত্যি নেই। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ডবল চাকরি দেব, এই রাজ্যে চাকরি নেই, পরে মমতা ব্যানার্জি বলছেন ঘুগনি বিক্রি করে কোটিপতি হয়ে যাও। আমি তো আগেও বলেছি, আপনার বঙ্গ টিভিতে বলেছি, যান না আপনার বাড়ির ভাই ভাইপো ভাইয়ের বউ বা যারা মেয়েরা রয়েছে তাদের বলুন ঘুগনি বিক্রি করে কোটিপতি হতে। কেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা যাবে? আগে আপনার বাড়ি আপনি নিদর্শন সৃষ্টি করুন, আপনি এটাকে দেখান এক্সাম্পল হিসেবে যে হ্যাঁ কোটিপতি বিক্রি করে অমুক ব্যানার্জি কোটিপতি হয়েছে ঘুগনি বিক্রি করে, আমরাও যাব, আমাদের ছেলে মেয়েদের পাঠাবো। বিপ্লব দেব আসছেন রাজ্যে, রীতিমতো দেখা যাচ্ছে কুণাল ঘোষ বলছেন, ব্রাত্য বসু বলছেন, ফিরহাদ হাকিম বলছেন যাদের জায়গায় সব থেকে বেশি সন্ত্রাস হয় তারাই আসছে এই রাজ্যে। কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে গেলে যাতে কয়েকজন মানুষ ছবি তোলে, কয়েকটা খবর হয়, সেজন্য ডায়মন্ড হারবারকে হাতিয়ার করছে এই বিপ্লব দেবরা, যারা ভোট পরবর্তী হিংসা খতিয়ান 4 জনের যে প্রতিনিধি দল দেখতে আসছে তারা। দেখুন ভোট পরবর্তী সন্ত্রাস বাস্তব ঘটনা। 2021-এ আমরা দেখেছি 26 দিনে আমাদের 56 জন কর্মীর মৃত্যু হয়েছিল। এটার জন্য মাননীয় আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই মতো সেখানে সিবিআই তদন্ত এখনো চলছে। এই রাজ্যের বেশ কিছু কেষ্ট বিষ্টু নেতা মন্ত্রী শান্ত্রী তাদের ডাক পড়েছে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রসঙ্গে। 2024-এ যেখানে এতগুলো আসন পেয়েছে তাতেও তাদের সন্ত্রাস করতে হচ্ছে, কারণ কি? সন্ত্রাসটা তারা সন্ত্রস্ত, তারা এইভাবে ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভাবছে 26-এর আগে তাদের ভয় দেখিয়ে, কর্মীদের ভয় দেখিয়ে বাড়িতে ঢুকিয়ে দিতে, যাতে তারা লুটতরাজটা ওপেন লুটতরাজ চালাতে পারে। সায়নী ঘোষ, আমি কুণাল ঘোষ বলছেন আমি সায়নী ঘোষ এদেরকে থানায় থ্রেট করা হয়েছিল। তারা সেই কাজ করেছেন বলে ওখানে গিয়ে কি করেছেন খোঁজ নিয়ে দেখুন না, আপনি তো সাংবাদিক, যান ত্রিপুরায়, খোঁজ নিয়ে দেখুন কিভাবে তারা করেছেন, কি কাজ করেছেন। আর এটা আঞ্চলিক তৃণমূল হঠাৎ করে চলে যাচ্ছে ত্রিপুরায়, হঠাৎ করে চলে যাচ্ছে মেঘালয়, হঠাৎ করে চলে যাচ্ছে গোয়ায়, তারপরে তো 3টে রাজ্যে 3টে থাপ্পড় খেয়ে তারা ফেরত চলে এসছে, বাপি বাড়ি যা হয়ে গেছে, ঘরের ছেলে ঘরে চলে এসেছে। বিষয়টা খুব স্পষ্ট, আপনাকে বলে দিচ্ছি, এটা মাথায় রাখতেই হবে যে ভোট পরবর্তী সন্ত্রাস পশ্চিমবঙ্গে হয়েছে, এটা বাস্তব, 2024-এও হয়েছে, এবং ইতিমধ্যেই প্রায় 200 জন কর্মীকে নিয়ে মাননীয় বিরোধী দলনেতা তিনি তো গেছিলেন রাজভবনে। যদি কোনো সন্ত্রাসের ঘটনা না থাকে, শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য এত ব্যগ্রতা কেন, এত ব্যস্ততা কেন? যেতেন শুভেন্দু অধিকারী, করতেন তিনি দেখা, না দেখা করতেন, নাটকই না হয় করতেন, দেখা করতে দিতে হতো, অসুবিধা কোথায়? পুলিশকে দিয়ে, যেখানে মাননীয় রাজ্যপাল তিনি অনুমতি দিয়েছেন, পুলিশের এত মাথা ব্যথা কেন? ওইটা বলে না, ওই যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, 144 ধারা ভাইপোর বেলায় খাটে না? এই গত বছর অক্টোবর মাসে যখন ভাইপো ওখানে বেঁধেছিলেন, ম্যারাপ বেঁধে বসেছিলেন, তখন খাটে না? পুলিশের তখন মনে হয়নি যে 144 ধারাতে তাদের মেরে তুলে দেওয়া দরকার? নাকি সব আইন শুধু বিজেপির জন্য, সব আইন খালি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আমাদের বিভিন্ন নেতৃত্বের জন্য? আসলে তৃণমূল বিজেপিকে ভয় পায় এবং বুঝে গেছে যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে আবার চোরগুলোর ডাক পড়বে। তারা চেয়েছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি দৌত্যের কাজ করেছে, তিনি এই ডট অ্যালায়েন্স সৃষ্টি করানোর অন্যতম ফাউন্ডিং মেম্বার ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যে তৃতীয়বার যদি বিজেপি ক্ষমতায় আসে বা এনডিএ সরকার ক্ষমতায় আসে, তাহলে আবার আমার আলালের ঘরে দুলালকে ডাকবে, সেটাকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু হয়নি। তো আবার এনডিএ সরকার ক্ষমতায়, আবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায়, আবার চোরগুলোর ডাক পড়বে। সুরক্ষা কবচ, কোন রকম সুরক্ষা কবচ বাঁচাতে পারবে না। চোরেদের জায়গা যেখানে, দেখুন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর তৃণমূলের যারা চোর তারা জেলে সুন্দর।